নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। লাভ টু ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এটা আমার মুর্শিদাবাদের ওপরে তৃতীয় তথা অন্তিম পর্ব। এই পর্বে আমরা দেখব কাটরা মসজিদ, টোটো সহ আমাদের নৌকায় ভাগীরথী নদী পারাপার করার অভিজ্ঞতা, খোশবাগ, কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির, জগৎবন্ধু ধাম এবং রোশনীবাগ। আগের পর্ব দুটি যদি না দেখে থাকেন তবে এই চ্যানেলের পেজে গিয়ে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। বন্ধুরা, আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার নাম যার নামে সেই মুর্শিদ কুলি খাঁর সমাধিতে, অর্থাৎ কাটরা মসজিদে। আগে এখানে রাস্তার ধারে সপ্তাহে 2 দিন সবজির হাট বসত। সেই থেকে এখানকার নাম সবজি কাটরা এবং এই মসজিদের নাম হলো কাটরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁর নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মুরাদ ফারাজ কাটরা মসজিদ নির্মাণ করেন। এটি হাজারদুয়ারির পূর্ব দিকে 2 মাইল দূরে অবস্থিত। এর উচ্চতা 70 ফুট। 4টি মিনারের মধ্যে 2টি মিনার 1897 সালের ভূমিকম্পে ধসে যায়, কিন্তু এটি মসজিদের পেছন দিক। রাস্তার জন্য এখন এটাই সামনের দিক বলে মনে হয়। চলুন এবার আমরা এগোই সামনের দিকে, যেটি এখন পেছনের দিক বলে মনে হয়। নিচের এই অংশগুলো কিন্তু ভেন্টিলেটর হিসেবে কাজ করত। এখানে প্রায় কয়েকশো লোক একসঙ্গে বসে প্রার্থনা করতে পারতেন। তার জন্য দেখুন শতরঞ্জ কাটা আছে। ওপরে যে বালা দেখা যাচ্ছে এগুলি থেকে তখন সামিয়ানা টাঙানো হতো। এখানে মুর্শিদ কুলি খাঁ একাই বসে প্রার্থনা করতেন, পাখিরা থাকতেন বাইরে। পুরো মসজিদটি ফলো করলে বোঝা যায় মুর্শিদ কুলি এটি বানিয়েছিলেন মন্দির স্টাইলে। আমাদের পায়ের ঠিক 6 ফুট নিচেই রয়েছে মুর্শিদ কুলির সমাধি। আগে এখানে জালির মতো ছিল, মানুষ হেঁটে যেত এবং তাদের পায়ের ধুলো নবাবের বুকের ওপর পড়ত। দুর্ঘটনায় ভেঙে যাওয়ার পরে এই স্থানটি সিল করে দেওয়া হয়। দেখুন সমাধির ওপরটা ফাঁকা করে রাখা রয়েছে, সাধারণত এরকম দেখা যায় না। মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে ট্যাক্স আদায় করতেন। মুর্শিদ কুলি খাঁ এক ব্রাহ্মণ পরিবারে কিন্তু জন্মেছিলেন। ছোটোবেলায় বর্গিরা তাকে চুরি করে এক হাজি সাহেবের কাছে বিক্রি করে দেয়। সেই ব্যক্তি তাকে মুসলিম ধর্মে দীক্ষিত করেন এবং নাম পরিবর্তন করে দেন। 1702 সালে দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারাঠাদের সঙ্গে যুদ্ধে অর্থহীন হয়ে পড়েন। তখন মুর্শিদ কুলি 1 কোটি টাকার স্বর্ণমুদ্রা তাকে পাঠান। ফলে ঔরঙ্গজেব তাকে দেবদূত আখ্যা দিয়ে নবাব মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। আগে এই স্থানের নাম ছিল মুকসুগঞ্জ, পরে যা হয় মাকসুদাবাদ, এবং এরও পরে মুর্শিদ কুলির নাম অনুসারে এর নাম হয়ে যায় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি তার শেষ জীবনে নিজের জীবনের সত্যতা সম্পর্কে জানতে পেরে হিন্দু সমাজে ফিরে যেতে চান, কিন্তু তখন ব্রাহ্মণ সমাজ অত্যন্ত কঠোর হওয়ায় তাকে সমাজে গ্রহণ করা হয়নি। তিনি জীবনের শেষের দিকে এই মসজিদ নির্মাণ করেন এবং এর মধ্যে একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করে যান।
দেখুন বন্ধুরা, আমরা এবার চলে এসেছি খেয়াঘাটে। এখান থেকে আমরা ভাগীরথী নদী পার করব। মজার বিষয় হলো, নৌকাতে শুধু আমরাই উঠিনি, উঠেছি আমাদের ভাড়া করা টোটো সহ। কত টোটো নৌকায় উঠেছে দেখুন। জলপথে যাত্রা আমি সবসময়তেই খুব ভালোবাসি, কারণ জলপথে যাত্রা করার সুযোগ আমার কাছে খুব কমই আসে। আর এখানে এই ফাঁকা নৌকায় ঐতিহাসিক ভাগীরথী নদী পারাপার করা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। দেখুন, আমাদের সন্দীপবাবু তো টোটোয় চেপে বসেছেন। উনি বলছেন, মনে হচ্ছে যেন টোটো চালক কাকুই আমাদের নিয়ে চলেছে নদীর ওপারে। নদীর ওপারের মূল আকর্ষণ হলো খোশবাগ, অর্থাৎ যেখানে রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সমাধি। দেখুন, দুটি নৌকা এপার ওপার করে। যে কোনো একদিকের নৌকা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে অপর দিকের নৌকাটিকেও ছাড়তে বাধ্য হতে হয়। দেখুন, আমরা ওপারে চলেও এলাম এবং ধীরে ধীরে সবাই নামতেও শুরু করলো। দেখুন বন্ধুরা, চলে এসেছি খোশবাগে, কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদের ভিডিও দেখাতে পারবো না, কিন্তু ছবি তোলা যায়। তাই ছবির সাহায্যে ভেতরের দৃশ্যগুলো আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, খোশবাগ কথাটি এসেছে খুশবুবাগ থেকে, কারণ সমাধিস্থলটি পূর্বে সুগন্ধি ফুলের গাছ দিয়ে সজ্জিত ছিল। এখানে স্থানীয় কিছু মানুষজনকে রাখা হয়েছে স্থানটি রক্ষণাবেক্ষণ করার জন্য। তারাই এখানে গাইডের কাজ করে দেয়। দেখুন, এই কবরটি হলো সিরাজের কবর। সিরাজের মৃত্যুর পর তার পত্নী লুৎফান্নেসাকে ঢাকায় বন্দি করে রাখা হয় এবং পরে সেখান থেকে খোশবাগে এনে সমাধিস্থলের কেয়ারটেকার বা মাতোয়ালি নিযুক্ত করা হয়। তিনি এবং তার শিশুকন্যা জহুরা সেখানে নজরবন্দি থাকতেন এবং অত্যন্ত মমতার সঙ্গে সমাধিস্থল রক্ষণাবেক্ষণ করতেন। তখন সিরাজের সমাধিটি বহুমূল্য রত্নখচিত কাপড় দিয়ে ঢাকা থাকত। লুৎফাকে মির্জাফর এবং মিরন দুজনেই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু লুৎফা দুজনকেই প্রত্যাখ্যান করেছিলেন। তার মৃত্যুর পর তাকে সিরাজের পদতলে সমাধিস্থ করা হয়। এখানে সিরাজের দাদু আলী বর্দি খাঁ, সিরাজের ভাই, সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ এবং অনেকের কবর আছে। দেখুন, এটি হলো আলী বর্দি খাঁর কবর। মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। তিনি এই বাগান বাড়ি বানিয়েছিলেন। উনি এখানে একটা মসজিদ বানিয়েছিলেন। এটি একেবারে ভেতরের দিকে, চারিদিকে সুন্দর বাগান করে সাজানো গোছানো করে স্থানটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটা হলো কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এটিকে গুপ্ত মন্দির বলা হচ্ছে কেননা মন্দিরটি আগে এখানে ছিল না। এটি ছিল কাটরা মসজিদের কাছাকাছি, একদম নবাবদের যাতায়াত করার পথের খুব কাছেই এটা অবস্থিত ছিল। তাই মন্দিরটির ক্ষতি হওয়ার একটা আশঙ্কা ছিল, তাই মন্দিরটিকে সেখান থেকে এখানে স্থানান্তরিত করা হয়। এই স্থানটি আগে ছিল বন জঙ্গলে ভর্তি, তাই এখানে মন্দিরটি গুপ্ত স্থানে বানানোর জন্য এটির এরূপ নামকরণ করা হয়েছে। চলুন এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রাচীন কোনো স্থাপত্য প্রায় অবশিষ্টই নেই। বাবা রয়েছেন। দেখুন, এখানে একটা হাঁড়ি কাঠ রয়েছে। চলুন মন্দির দর্শন করি। আসুন।
বাইরের পরিবেশটা একটু দেখে আসি। দেখুন কত বড় একটা পুকুর আছে। স্থানীয় মানুষজন কিন্তু পুকুরটি ব্যবহার করছে। দেখুন কত টলটলে জল, কত শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে বসে বসে নিরিবিলিতে খুব সুন্দর একটা সময় কাটানো যেতে পারে। চলুন তাহলে এবার পরের স্থানটির দিকে যাত্রা শুরু করি। বন্ধুরা, চলে এসেছি জগৎবন্ধু ধামে। এখানে প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণ কুটির তৈরি করে সাধন ভজন শুরু করেন। ধীরে ধীরে ধাম একটি আশ্রমে পরিণত হয়। ভক্তের সংখ্যা বাড়তে থাকে। আশ্রমে সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়। ধাম পরিসর বাড়তে থাকে। প্রভু জগৎবন্ধুর স্মৃতি রক্ষার জন্য এখানে একটি মন্দির তৈরি হয়। বৈশাখ মাসে শুক্লপক্ষে এখানে উৎসব হয়। সম্প্রতি এখানে একটি 120 ফুট উচ্চতার এক বিরাট মন্দির তৈরি হয়েছে। সামনের নাট মন্দিরটিও খুব সুন্দর। এত বড় মন্দির মুর্শিদাবাদে আর কোথাও নেই। নবাবী আমলে এখানে সংস্কৃত টোল ছিল। এই আশ্রমে প্রতিদিন ভোগ আরতি হয়। জায়গাটি শান্ত, স্নিগ্ধ ও মনোরম। বন্ধুরা, আমরা এসে উপস্থিত হলাম রোশনীবাগে। মুর্শিদ কুলি খাঁর 2 মেয়ে ছিল, আজিমুন্নেসা এবং জিন্নাতুন্নেসা। এর মধ্যে আজিমুন্নেসা অর্থাৎ যিনি কলিজা কাকি নামে পরিচিত, তার কবর আমরা মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে দেখেছি। তার স্বামী ছিলেন এই সুজাউদ্দিন। সুজাউদ্দিন অত্যন্ত সৌন্দর্যপ্রিয় ছিলেন, তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো। তিনি এই সুন্দর বাগানটি বানিয়েছিলেন। দেখুন, এই হলো সুজাউদ্দিনের কবর। একে বলা হয় রোশনীবাগ অর্থাৎ আলোর বাগিচা। আসলে তখন এই দিকটা ছিল প্রধান গেট, এদিকে ছিল একটা ঝর্ণা। সুজাউদ্দিন এখানে বসে সুফিইজম চর্চা করতেন, আধ্যাত্মিক চর্চা করতেন। এখানে একটি ছোট শিব মন্দিরও আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এখানে শিব মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এটির বয়স প্রায় 200 বছর। এখানে একটি মসজিদ সুজাউদ্দিন নির্মাণ করেন। এটির বয়স প্রায় 300 বছর। এখানে আগে জল রাখা হতো। এখানে কুয়াটি তখন চালু ছিল। এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এখানে রয়েছে এক সুফি পীরের মাজার। এখানে বিভিন্ন সময় বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, যেমন বাউল, সুফি গান ইত্যাদি। এরপর বন্ধুরা, আমরা নৌকায় করে আবার ফিরে গিয়েছিলাম নদীর ওপারে মুর্শিদাবাদে আমাদের হোটেলে। সন্ধ্যেটা একটু স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং কেনাকাটা করে 7টার সময় আবার হোটেলে ফিরে আসি। বাকি সময়টা আমরা আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে সকাল 6:30টার সময় ভাগীরথী এক্সপ্রেসে করে 10:40-এ চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে বাস ধরে চলে এসেছিলাম ধর্মতলা। তারপর ধর্মতলা থেকে SBSTC এর হলদিয়াগামী বাস ধরে চলে এলাম আমাদের হোম টাউন উলুবেড়িয়াতে। বন্ধুরা, আমার মুর্শিদাবাদ ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সম্ভব হলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের বেড়ানোর ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।